আছে ফুল অপারেশনস টিমের ফ্রম এ টু জেড সবকিছু আসলে আমি ডিল করে থাকি। ঠিক আছে। সো আমি পাঠাতে গত প্রায় 5 বছরের উপরে আছি। সো আমি একজন কাস্টমার সাপোর্ট এজেন্ট হিসেবে পাঠাতে জয়েন করেছিলাম, অ্যান্ড গ্রাজুয়ালি আলটিমেটলি আমি গ্রো করতে করতে আজকে এই অপারেশনস টিমে কারেন্টলি ওয়ার্ক করছি। সো বলতে পারেন যে এই টপিকটা চুজ করার পিছনে মেইন উদ্দেশ্যই ছিল যে এআই আমাদের লাইফে ইন্ট্রোডিউস হয়েছে খুব বেশি দিন না আসলে। 2022 সাল থেকে আমরা চ্যাট জিপিটি কে চেনা শুরু করেছি। সো এইটা একটা রেভলিউশন আসলে। সো এই রেভলিউশনের কারণে আমাদের কর্পোরেট যেই জার্নিটা আছে, এই জার্নিটা আসলে অনেকটাই সহজ হয়ে গিয়েছে পূর্বের তুলনায়। সো কিভাবে আমরা এই জার্নিটাকে বর্তমানে আমাদের এই জার্নিটা সহজ হয়েছে, বা কিভাবে আমরা আমাদের ফিউচার জার্নিটাকে আরো সহজ করতে পারি, বা যে এআই গুলো বর্তমানে আমাদের হাতের নাগালে আছে এগুলোকে কিভাবে আরো বেটার ইউটিলাইজ করা যায়, আমি আমার যতটুকু জ্ঞান আছে এই জ্ঞানটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমরা সবাই তো আমার কথা শুনতে পাচ্ছেন আশা করছি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন? একটু যদি কনফার্ম করতেন সবাই। জি, দেখতে পাচ্ছি। দেখে দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। সো স্লাইড তো আসলে খুব জটিল কিছু না বা অনেক ইনফরমেটিভ কিছু না। মেইন বিষয়গুলোই হচ্ছে যে আমরা ডিসকাশন যেগুলো করব, বা যে ইনফরমেশন গুলো আমি আমার end থেকে শেয়ার করার চেষ্টা করব, সেগুলো আসলে মূল জিনিস। সো তো আহ, আমার প্রথম স্লাইডের যে বিষয়টা আছে, দ্য প্রোডাক্টিভিটি প্যারাডক্স। সো প্যারাডক্স আসলে বিষয়টা আমরা অনেকেই জানি প্যারাডক্স জিনিসটা আসলে কি। সো এটা এক সহজ ভাষায় যদি বলা যায় যে এলোমেলো হয়ে যাওয়া বলতে পারি আমরা সবাই, হ্যাঁ। সো প্রোডাক্টিভিটি প্যারাডক্স আসলে জিনিসটা বলতে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। সো আমাদের কর্পোরেট যে সেক্টরটা আছে বা কর্পোরেট যে লাইফটা আছে, সো এই লাইফটা অনেক কিছুর আসলে সংমিশ্রণ একসাথে। সো কাজের আপনার জয়নিং থেকে শুরু করে, লগ ইন থেকে শুরু করে, বা ক্লক ইন থেকে শুরু করে, আপনি হয়তো আপনার নিজস্ব কাজ করছেন, বিভিন্ন রকমের মিটিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন সেশনে থাকতে হবে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো আপনাকে ফুল ডে যা করেছেন, আপনার প্রোডাক্টিভিটি যেটা, সেটা একটা প্রপার রিপোর্টিং আপনাকে আপনার লাইন ম্যানেজার অথবা ম্যানেজার সাথে শেয়ার করতে হবে। সো এরকম একটা ভেরিয়াস বিভিন্ন ধরনের কাজের মাঝখানে আমাদের যে ওয়ার্ক ফ্লোটা, এই ফ্লোটা প্রায় সময় কাজের চাপে আসলে ফ্লোটা স্লো হয়ে যায়। ঠিক আছে। সো এই জিনিসটা বর্তমান দুনিয়াতে আরো বেশি হচ্ছে, যেহেতু আমাদের বর্তমান দুনিয়াটা বা বর্তমান কর্পোরেট জগৎটা বেসিক্যালি স্ট্যান্ড করে ডেটার উপরে। বিভিন্ন সোর্স থেকে ডেটা আসে, বিভিন্নভাবে ডেটা আমরা স্টোর করি, বিভিন্নভাবে ডেটা আমরা অ্যানালাইজ করি, এটা দিয়ে বিভিন্ন রকম আমরা ইনসাইট আনার চেষ্টা করি। সো রেগুলার টাস্কের পাশাপাশি ডেটা নিয়ে কাজ বলেন, বা এট দ্য এন্ড অফ দ্য ডে ম্যানেজারের কাছে যে রিপোর্টটা আপনি মেইল করবেন, অথবা ম্যানেজারকে যে রিপোর্টটা আপনি দেখানোর চেষ্টা করবেন, এই রিপোর্টের ভিজিবিলিটিরও একটা ব্যাপার থাকে যে কতটুকু সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে পারছেন। এই বিষয়গুলো আসলে সবকিছু ম্যানেজ করাটা খুবই টাফ হয়ে যায়। অ্যান্ড আমরা প্রায় সময় আসলে জিনিসগুলো ম্যানেজ করতে যে এলোমেলো হয়ে যায়, নিজেরাই এলোমেলো হয়ে যায় বা এলোমেলো করে ফেলি আসলে। সো টাইমলি হয়তো হয় না। বিভিন্ন সময় দেখা যায় যে অফিস মিটিং এ এত বেশি ইনভলভ থাকা লাগে যে ওই মিটিং যেই কি কারণে আমরা মিটিং গুলো অ্যাটেন্ড করেছি, পুরো মিটিং এর একটা সামারি অথবা মিটিং মিনিটস যেগুলোকে আমরা বলি, এই জিনিসগুলো লেখাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায় আসলে। সো এই জিনিসগুলোই আসলে আমরা আসলে প্রোডাক্টিভিটি প্যারাডক্স হিসেবে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। সো আমরা যদি নেক্সট স্লাইড একটু যাই। সো যে বিষয়গুলো আমি মাত্র বললাম যে আমরা সারাদিনে অনেক কাজই করে থাকি, সো আমাদের টাইম কিভাবে আসলে কনজিউম হচ্ছে। সো এখানে মোটামুটি ৩টার মতো আমি পয়েন্ট উল্লেখ করেছি, আরো অনেক পয়েন্ট থাকতে পারে। সো মেজর যে জিনিসগুলো থাকে, যে ইমেল, হয়তো ফলো আপ মেইল থাকে, হয়তো আপনার যে বিষয়টা হয় যে রেসপন্স মেইল থাকতে পারে। ঠিক আছে। বিভিন্ন ধরনের রিপোর্টিং আমরা কর্পোরেট লাইফে করে থাকি।
যারা অলরেডি আছেন তারা হয়তো জানেন কিছু কিছু, যারা ভবিষ্যতে আসবেন তারা এখান থেকে আসলে কিছু ধারণা নিতে পারেন যে কর্পোরেট লাইফ মানেই শুধুমাত্র যে অ্যাসাইন টাস্ক না, অ্যাসাইন টাস্কের বাইরেও অন্যান্য অনেক রকমের ব্যাপার থাকে, অনেক রকমের কাজ চলে আসে। সো আপনি যেকোনো একটা কাজ নিয়ে হয়তো আপনি কাজ করেছেন বা আপনার কাজের আপডেট আপনাকে রেগুলার বেসিসে হয়তো আপনার ম্যানেজারের কাছে, লাইন ম্যানেজারের কাছে অথবা রিপোর্টিং ম্যানেজারের কাছে প্রতিদিন অথবা সপ্তাহান্তে হয়তো একবার করে আপনাকে ইমেইলের মাধ্যমে এই আপডেট গুলো জানাতে হয়। সো এই ধরনের ইমেইল গুলো আপনি যখন লিখতে যাবেন, সো আপনার হয়তো ডেটা প্রিপেয়ার করা আছে, আপনি হয়তো স্টোর করে রেখেছেন কোনো এক জায়গাতে। সো এই ডেটাটা আপনাকে ম্যানেজারকে মেইল করতে হবে। তবে ডেটা ডিরেক্ট কিন্তু মেইল করাটা সৌন্দর্যজনক না আসলে। সো আপনি হয়তো পুরো মেইলে আপনার হয়তো ডেটার সাইজটা অনেক বড় হতে পারে। তো এই জিনিস আপনি মেইলে ফিট করতে পারবেন না। জিনিসটা কখনো মেইলে এভাবে দেওয়ার কোনো প্রফেশনালিজম এর মধ্যে পড়ে না আসলে, হ্যাঁ? সো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আপনার ডেটার একটা সামারি করে একটা একটা বিউটিফুল ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে আপনাকে হয়তো মেইলটা করা লাগবে। এন্ড এই মেইলটা হয়তো একটা চেইন মেইল লুপের মাধ্যমে হয়তো প্রতি সপ্তাহে যাবে বা প্রতি মাসে একবার করে যাবে। আবার সপ্তাহে ২ দিন করেও যেতে পারে। সো ডিফারেন্ট টাইমলাইনে আমরা এই ধরনের ফলো আপ মেইল বা অ্যালাইনমেন্ট মেইল গুলো আমরা সেন্ড করে থাকি আমাদের কর্পোরেট লাইফে, যে যেখানে যেরকম টাস্ক আছে এরকম টাস্কের এগেইনস্ট এ। সো এই মেইল গুলো রেডি করা, প্রিপেয়ার করা একটা বিশাল টাইম কনজিউমিং ব্যাপার হয়ে দাঁড়ায় আসলে। সো হয়তো আপনি কাজ করছেন, কাজের পাশাপাশি যখন আপনি মেইলটা যখন লিখতে যাচ্ছেন, তখন এই ব্যাপারগুলো সামনে চলে আসে যে আপনি কাজে অলরেডি হয়তো ওয়ার্কলোড প্রচুর নিয়ে নিয়েছেন। কাজ আপনি আপনার টাইমের মধ্যে ডান করার ট্রাই করেছেন, ডেডলাইনের মধ্যে আপনি কাজ শেষ করে ফেলেছেন। এটা প্রবলেম হয় যে মেইল লিখতে যেয়ে অনেক সময় দেখা যায় যে ডেডলাইন পার হয়ে যেতে পারে বা ডেডলাইন অনেকের পার হয়ে যায় আসলে। সো এই জিনিসগুলো আসলে টাইম কনজিউমিং আমাদের কর্পোরেট লাইফে, যেহেতু এটা আমাদের নিত্যদিনের একটা টাস্কের মধ্যেই পড়ে যায়। দেন রিপোর্টিং এর যে ল্যাগ, রিপোর্টিং ল্যাগ বলতে যেটা বোঝাতে চেয়েছি আমি যে আপনি অনেক রকমের ডেটা নিয়ে কাজ করতে পারেন, অনেক রকমের তথ্য নিয়ে আপনাকে কাজ করা লাগতে পারে। আপনার হয়তো একটা আইডিয়া আছে বা একটা আপনার ফিক্সড হয়তো কিছু তথ্য নিয়ে আপনি কোনো একটা আইডিয়া জেনারেট করেছেন। এখন জেনারেট করার পর বা আপনি ব্রেইনস্টর্মিং নিজের মাথায় করার পরে এই জিনিসটাকে যখন আপনি ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করতে যাবেন, তখন অবশ্যই আপনি কিন্তু যেটা আপনি যেভাবে চিন্তা করেছেন একদম সেভাবে আপনি কিন্তু আ প্রেজেন্টটা করতে পারবেন না, তাই না? সো আপনাকে প্রেজেন্ট করার জন্য কিছু কি পয়েন্ট নোট করতে হবে, কিছু রিস্ক ফ্যাক্টর উল্লেখ করতে হতে পারে, কিছু আম আপনার পুরো আইডিয়া যদি সাকসেসফুল হয়ে যায় বা প্রপারলি ইমপ্লিমেন্টেশন এর পরে ইমপ্যাক্ট কি হতে পারে? এ ধরনের ফোরকাস্টিং করা প্রয়োজন হতে পারে। সো এই জিনিসগুলো যখন আপনি করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার প্রচুর সময় প্রয়োজন হচ্ছে। এই সময়গুলোই কিন্তু আসলে আমরা এআই এর থ্রুতে বর্তমানে আরো সহজ করে নিয়ে এসেছি বা এআই এর হেল্প নিয়ে আমরা আরো সহজ করতে পারি। মিটিং ওভারলোড, সো আমাদের পাঠার কথা যদি আমি বলি, সো আমাদের একদিনে মাল্টিপল মিটিংস থাকে। আবার অনেক সময় দেখা যায় একটা সিঙ্গেল মিটিং এ আমাদের প্রায় দিনের অর্ধেকের বেশি সময় চলে যায়। এরকম ব্যাক টু ব্যাক মিটিং আমাদের থাকে। সো প্রতিটা মিটিং আমরা হয়তো অ্যাটেন্ড করতেছি, আমরা হয়তো শুনছি, আমরা হয়তো ডিসকাস করছি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মিটিং এর একটা সামারি লাগবে যে এই মিটিং এ কি বিষয় নিয়ে ডিসকাস করা হয়েছে, কি বিষয়ে আলোকপাত করা হয়েছে বা আমরা এই মিটিং থেকে নেক্সট স্টেপ আমরা কি নিতে চাচ্ছি, হয়তো কে রেসপন্সিবল থাকবে কোন টাস্কের জন্য। এই বিষয়গুলো কিন্তু আপনাকে লিপিবদ্ধ করতে হয় বা লিপিবদ্ধ থাকতে হয়। সো এইটা হয়তো মিটিং এ যিনি হোস্ট করছেন, যিনি প্রেজেন্ট করছেন, যারা অ্যাটেন্ড করছেন সবার পক্ষে কিন্তু এগুলো নেওয়া পসিবল না। অ্যান্ড কেউ যদি একজন দায়িত্বে থাকে, তিনি হয়তো মিটিং এর কোনো না কোনো একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট নোট করতে যেয়ে মিস করে ফেলতে পারেন। এটা আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকেই বলছি। কারণ এরকম অনেক মিটিং মিনিটস আমাকেও নিতে হয়েছে। সো যখন আমরা এআই এর যুগে চলে এসেছি, এখন আমরা জানি যে অনেক রকমের এআই টুল আছে যার মাধ্যমে একজন ফিজিক্যাল পারসন কে মিটিং এর মিনিটস গুলো বা সামারি গুলো নোট করার প্রয়োজন হয় না। এআই এর থ্রুতে আমরা অটোমেটিক্যালি এই জিনিসগুলো করতে পারি। সো অনেক রকমের এআই সম্পর্কে আমরা বর্তমানে দুনিয়ায় সবাই জানি, তাই না? সো শুরু হয়েছে ChatGPT দিয়ে। তবে ChatGPT এর পরে Google আমাদেরকে Google Gemini ইন্ট্রোডিউস করিয়েছে। এছাড়া আমাদের বর্তমান এআই যুগে এআই টুলের যে সংখ্যাটা এটা কিন্তু আর লিমিটেড নেই। এটা অনেকই বেড়ে গিয়েছে। অনেক রকমের এআই টুল আছে।
প্রতিটা টাস্কের জন্য আমাদের আলাদা আলাদা এআই টুল আছে। সো এখানে জাস্ট আমি ৩ টা টুলের নাম এখানে হয়তো স্লাইডে রেখেছি। বাট স্লাইডের শেষে আরেকটা স্লাইড আছে যেখানে ১০ টা ইউজফুল ডে টু ডে লাইফ ইউজের জন্য এআই টুলের লিস্ট আমার করা আছে। সেটা আমি আপনাদেরকে সবাইকে দেখাবো। সো প্রথমত ChatGPT দ্য ভার্সেটাইল অ্যাসিস্ট্যান্ট। সো ChatGPT প্রথম এআই যা মানুষের সাথে মানুষকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। অ্যান্ড এটা খুবই ভার্সেটাইল একটা এআই টুল। সো আপনি এর সাথে আপনি চাইলে আপনার পার্সোনাল গসিপ করতে পারেন। আপনি চাইলে প্রফেশনাল আইডিয়া নিতে পারেন। এছাড়া ইমেজ জেনারেশন থেকে নিয়ে শুরু করে রিপোর্টিং পর্যন্ত সবকিছুই আপনি এর মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে? জেমিনি ইনফরমেশন এক্সপার্ট। সো জেমিনি গুগলের নিজস্ব এআই। সো এটা সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্টেড। সো জেমিনি মূলত হচ্ছে ওয়েব রিসার্চ অথবা ইন্টারনেটের রিসার্চ রিলেটেড, সার্চ রিলেটেড ইনফরমেশন গুলোর জন্য জেমিনিটা খুবই ভালো একটা এআই টুল। ক্লড এআই, এই এআইটা সম্পর্কে আমিও খুব বেশি দিন হয়নি জানতে পেরেছি। এটা আমি খুব সাম্প্রতিক সময়ে ক্লড এআই সম্পর্কে জানতে পেরেছি। অ্যান্ড আমার আ যত এআই টুল আমি এখন পর্যন্ত ব্যবহার করেছি, এর মধ্যে ডকুমেন্টেশন এর জন্য বা রিপোর্টিং এর জন্য অথবা রিসার্চ এর জন্য, ডেটা রিসার্চ এর জন্য ক্লড এর থেকে বেস্ট এআই আমি এখন পর্যন্ত আমার এন্ডে পাইনি। সো আপনাদের যদি কারো যদি জানা থাকে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তবে ক্লড এআইটা আমার দেখা মতো এখন পর্যন্ত ডেটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, সো প্রত্যেকটা আ আমাদের এআই টুলেরই কিন্তু ফ্রি ভার্সন আছে। ফ্রি ভার্সনের মধ্যে কিছু লিমিটেশন আছে। সো ChatGPT তে আপনি সাধারণত ১ টা বা ২ টার বেশি ইমেজ এট এ টাইম আপনি আপলোড করতে পারেন না। সো এরকম একটা লিমিটেশন থাকে। আ একদিনে আপনি কতগুলো মেসেজ করতে পারবেন, ওর সাথে কয়টা কনভারসেশন আপনি করতে পারবেন, এটার একটা লিমিটেশন থাকে। জেমিনির ক্ষেত্রেও সেম ব্যাপার আছে। তবে জেমিনি ChatGPT থেকে একটু অ্যাডভান্স মনে হয়েছে। জেমিনির সাথে অনেক লম্বা সময় ধরে কনভারসেশন করা যায়। ক্লড এর বিষয়টা যেহেতু ক্লড ডেটা নিয়ে অনেক অ্যাকুরেটলি একটা রিসার্চ এআই টুল হিসেবে কাজ করে। সো আপনি ক্লড এ অনেক বড় যদি আপনার কোনো ডেটা সেট থাকে বা অনেক বড় পিডিএফ থাকে, যে পিডিএফ থেকে হয়তো আপনি কিছু স্পেসিফিক ইনফরমেশন চাচ্ছেন। কিন্তু আপনার পক্ষে পুরো পিডিএফ হয়তো এটা ১০ পেজের হতে পারে, ৫০ পেজের হতে পারে। সো ৫০ পেজের পিডিএফ আপনার অল্প সময়ের মধ্যে গো থ্রু করে সেই ৫ টা কি পয়েন্ট বের করার সময় আপনার নেই। সো আপনি কিন্তু ইজিলি কিন্তু আপনি এটা ক্লড এ হচ্ছে এই পিডিএফটা অ্যাটাচ করে আপনি জাস্ট একটা সিম্পল প্রম্পট লিখতে পারেন যে, "প্রোভাইড মি 5 risk factors রিডিং দ্য হোল ডকুমেন্ট।" সো ক্লড ও পুরো ৫০ পেজের এই পিডিএফটা গো থ্রু করবে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যান্ড আপনাকে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা এনে দেবে। সো এই ধরনের আপনার হচ্ছে ডকুমেন্ট রিসার্চ রিলেটেড বা ডকুমেন্ট নিয়ে কাজ করার জন্য ক্লড এর থেকে ভালো এআই এখন পর্যন্ত আমার নজরে পড়েনি আসলে। সো এখানে আমরা কিছু আ আ ইনফরমেশন দেখিয়েছি, দেখতে পাচ্ছেন সবাই। মাস্টারিং ইমেইল প্রবলেমটা কি? একটা সেনসিটিভ ফলো আপ ইমেইল যদি আমরা করতে চাই, ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি একটা কর্পোরেট লাইফ এ আছেন, কর্পোরেট সেক্টরে আছেন। আপনার খুব হাই পেইং একজন ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল বা কোন ক্লায়েন্টের সাথে কোন একটা ডিল নিয়ে আপনার কথা হয়েছে অলরেডি। সো তাকে হয়তো আপনার একটা সার্টেন টাইমে বা সার্টেন পিরিয়ড অফ টাইম এর মধ্যে আপনার একটা ফলো আপ মেইল বা একটা মেইল করার কথা ছিল, গেট ব্যাক করার কথা ছিল তাকে হয়তো কিছু পার্টিকুলার ইনফরমেশন নিয়ে। বাট সামহাউ আপনি কোন না কোন কাজের চাপে আপনি সেই টাইমলাইনের মধ্যে ইমেইলটা করতে পারলেন না। এখন আপনি ঘাবড়ে গেছেন যে যেহেতু এটা একটা হাই পেইং ক্লায়েন্ট, সো তাকে দিলে মেইলটা যে আপনি করবেন, মেইলটা কিভাবে করলে সবচাইতে ভালো হয়, কিভাবে করলে আপনি ক্লায়েন্টকে সবচাইতে ইজিলি ম্যানেজ করে নিতে পারেন। সো আমাদের এই ধরনের সময় আসলে আ হয়তো আমরা লিখতে পারবো, অবশ্যই সবার মধ্যেই সেই ক্ষমতা আছে। তবে এআই আসাতে সুবিধা যেটা হয়েছে যে আপনি এআই কে ডিফারেন্ট সিনারিওর জন্য ডিফারেন্ট রকম রেসপন্স আপনি এআই এর থ্রুতে জেনারেট করতে পারেন। ঠিক আছে? যেমন এখানে যদি আমি প্রবলেমটা একটু যদি আমি ব্রিফ করি, ড্রাফটিং এ সেনসিটিভ follow up to a high priority client after a delay, a task that typically takes 15 minutes of careful thought. So the problem is যে আপনি যখন মেইলটা রেডি করছেন, ড্রাফট মেইলটা যখন রেডি করবেন, ডিলে অলরেডি হয়ে গিয়েছে। তখন আপনাকে অনেক সময় দিতে হবে এই ড্রাফট মেইলটা রেডি করার জন্য। ড্রাফট মেইল রেডি করার পর এটাকে আপনার এগেইন গো থ্রুগ করতে হবে যে কোথাও কোনো ভুল আছে কিনা। বা আপনি হয়তো একটা ভার্সন রেডি করেছেন, একভাবে রেডি করেছেন অ্যান্ড আপনি মেইলটা যখন রিভাইজ করতে গেছেন,
তখন দেখলেন যে এই ভার্সনটা আসলে আপ টু দ্য মার্ক হচ্ছে না। সো আপনাকে আরেকটু ডিফারেন্ট ভার্সনে যাওয়া উচিত। তখন কিন্তু অ্যাগেইন মেইল ড্রাফটিং এ আপনার সময় নষ্ট হচ্ছে। সো এআই এর মাধ্যমে আমরা কিভাবে ফিক্স করতে পারছি? আপনি জাস্ট কনটেক্সট আপনি ChatGPT, Gemini যেকোনো এআই টুল আ সবচাইতে ভালো হয় ChatGPT বা Gemini কে দিলেই। সো আপনি ওদেরকে এই ChatGPT কে আপনি একটা কনটেক্সট দিয়ে দিলেন যে, এই ধরনের একটা হাই পেইং ক্লায়েন্টকে ফলো আপ মেইল করার কথা ছিল, যেটা অলরেডি ডিলে হয়ে গিয়েছে। সো আ ৩ টা ভার্সন আপনি ৩ থেকে ৪ টা ভার্সন আপনি চাইতে পারেন। অ্যাপোলজেটিক, ডিরেক্ট, ফরমাল। সো যেইটা সবচাইতে বেস্ট সুইটেবল হয় আপনি কিন্তু সেটাই চুজ করে রিপ্লাই দিতে পারেন। অ্যান্ড এই পুরো ৩ টা ভার্সন যদি আপনি ChatGPT র কাছে চান, এটা সর্বোচ্চ ১ থেকে ২ মিনিট সময় লাগবে আপনাকে ও ৩ টা ভার্সন রেডি করে দিতে। সো আপনার কিন্তু টাইম অনেক সেভ হলো অ্যান্ড আপনি অনেক আর্লি মেইল গুলো রেসপন্স করতে পারলেন। ঠিক আছে? সো এফিশিয়েন্সি গেইনস ম্যানুয়াল ভার্সাস এআই অ্যাসিস্টেড। সো কিছু টাস্কের এফিশিয়েন্সি গেইন যদি আমরা চিন্তা করি, ড্রাফটিং ইমেইলস এটা অ্যারাউন্ড 85% আগে হয়তো যেই সময় লাগতো তার থেকে 85% ফাস্টার টাইমে আমরা একটা ইমেইল ড্রাফট করতে পারি। কোনো রিপোর্ট যদি সামারি করতে হয়, যেটা জানালাম যে রিপোর্টিং এর জন্য সবচাইতে বেস্ট আমার মতে এখন পর্যন্ত ক্লড এআই। সো রিপোর্ট সামারি করতে হলে সেক্ষেত্রে আগের তুলনায় 92% ফাস্টার আমরা এআর থ্রুতে করতে পারি। যদি কোড লিখতে হয় বা এক্সেল ফর্মুলা যদি জেনারেট করতে হয়, সেক্ষেত্রে আগে আমরা যেটা করতাম বা আমি নিজে যেটা করতাম, আমি এক্সেল শেখার সময় যদি কোনো ফর্মুলা আমার প্রয়োজন হতো, আমি গুগলে সার্চ করতাম অথবা হয়তো আমি একটা ইউটিউব ভিডিও দেখার ট্রাই করতাম। সো সেখানে আমার যে সময় লাগতো, এখন আমি ChatGPT, Gemini কে জিজ্ঞেস করে তার থেকে 78 টাইমস ফাস্টার হচ্ছে আমি রেজোলিউশনটা নিয়ে আসতে পারি। ফাইনালি প্রেজেন্টেশন আউটলাইনস এটা আমাদের এআই এর মাধ্যমে আমরা 75% ফাস্টার আগের তুলনায় আমরা কাজগুলো করতে পারি। সিনারিও 2 ডাটা অ্যান্ড কমপ্লেক্স রিপোর্টিং। সো যেটা আমি অলরেডি ইতিমধ্যে ভার্বালি বলে ফেলেছি। এক্সেল ফর্মুলা আগে আমরা গুগলকে জিজ্ঞেস করতাম বা আমি যদি অফিসে থাকি, অফিসে হয়তো সিনিয়র পারসন অথবা আইটির কাছাকাছি থাকলে আইটি কেও জিজ্ঞেস করতে পারতাম। বাট এখন হচ্ছে একটা সিম্পল প্রম্পটে আমি কিন্তু ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। পিডিএফ সামারি করতে চাইলে ৫০ পেজের একটা পিডিএফ আগেই বললাম ক্লডে দিয়ে জাস্ট একটা সিম্পল প্রম্পট গিভ মি দ্য 5 রিস্ক ফ্যাক্টরস ও উইদিন 1 টু 2 মিনিটস আপনাকে 5 রিস্ক ফ্যাক্টরস জেনারেট করে দিবে। মিটিং নোটস। সো আগে যেটা হতো আমরা মিটিং অ্যাটেন্ড করার সময় কি পয়েন্ট গুলো আমরা নিজেরা লিখতাম, কে বলেছে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বা কোন টাস্ক কাকে অ্যাসাইন করা হয়েছে। সো এই জিনিসগুলো আমাদেরকে ম্যানুয়ালি লিখতে হতো। একটা টাইম কনজিউমিং ব্যাপার ছিল। কারেন্টলি অনেক এআই আছে। অটার এআই একটা বেস্ট এআই এই মিটিং নোটস নেয়ার জন্য। এটা মূলত আ আ পুরো জায়গায় মিটিং এর হচ্ছে আপনার স্ক্রিনশট থেকে শুরু করে মিটিং এ যা কনভারসেশন হয়েছে এটা পুরোটা ট্রান্সক্রাইব করে ইমেইলের থ্রুতে যারা পার্টিসিপেন্ট ছিল সবাইকে ইমেইলের থ্রুতে এই মিটিং মিনিটস গুলো পাঠিয়ে দেয়। সো এই জিনিসটা আমাদের লাইফ সেভিং একটা আ টুল হিসেবে দাঁড়িয়েছে। ক্রিয়েটিভিটি অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি। সো এআই এর মাধ্যমে আমরা অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারি বা আমরা যখন ক্রিয়েটিভ একটা কাজ করছি, এই কাজগুলোকে আমরা এআই এর মাধ্যমে আরো রিফাইন করতে পারি। সো আমার মাথায় একটা আইডিয়া হয়তো এসেছে, বাট আমি এখনো আইডিয়াটা সম্পর্কে ক্লিয়ার না বা হয়তো আমার এই আইডিয়াটার ব্যাপারে বিভিন্ন রকমের রিসার্চ করা প্রয়োজন আছে। সো আমি এই রিসার্চ বা এই ব্রেইনস্টর্মিং টা আমি এআই এর সাথেই করতে পারি। আ ChatGPT র সাথে, Gemini র সাথে আমি আমার আইডিয়া শেয়ার করে আমি বলতে পারি যে এইটা রিলেটেড যা নেসেসারি ইনফরমেশন আমার প্রয়োজন বা এআই এর থ্রুতেই এআর থেকে যে আমি এই ধরনের একটা আইডিয়া জেনারেট করছি, এটা কতটা ফিজিবল আমার ওয়ার্ক প্লেস এর জন্য বা কতটুকু পার্সেন্টেজ আছে বা সাকসেস রেট কিরকম। এই ধরনের ক্যালকুলেশন, এই ধরনের ব্রেইনস্টর্মিং গুলো কিন্তু ইজিলি এআই এর মাধ্যমে করে আপনি আপনার আইডিয়াটাকে আরো রিফাইন করতে পারেন। সোশ্যাল মিডিয়া হুকস। সো অনেক আমরা সবাই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি। Facebook থেকে শুরু করে Twitter, LinkedIn। সো LinkedIn একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট আমরা সবাই জানি। সো এখানে যখন আপনি একটা পোস্ট লিখছেন, Facebook এ আমি যেভাবে পোস্ট লিখতে পারি, LinkedIn এ সেভাবে পোস্ট লেখাটা কিন্তু মানানসই না আসলে। Facebook জেনারেল একটা সোশ্যাল মিডিয়া টুল, LinkedIn একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া টুল। সো LinkedIn এ যখন আমি কোনো মেসেজ লিখবো, কোনো পোস্ট লিখবো, তখন আমার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে LinkedIn এ যারা আছে সবাই খুব প্রফেশনাল বা হাই প্রফেশনাল পারসনস। সো
তাদের সাথে যদি আমি কানেক্ট হতে চাই, আমার কানেকশন রিচ যদি আমি বাড়াতে চাই, তো আমার পোস্ট গুলো বা আমার লেখাগুলো সেই মানেরই হতে হবে বা সেই রকমই হওয়া উচিত। সো এক্ষেত্রে যদি আমার এন্ড থেকে যদি এই বিষয়ে লিখতে যদি কোনো প্রবলেম হয় বা আমি যদি আপ টু দ্য মার্ক লিখতে না পারি, সেক্ষেত্রে আমি ডেফিনিটলি আমি এআই এর হেল্প নিতে পারি। যে এই ধরনের পোস্ট করতে চাচ্ছি বা এই পোস্টটাকে আমি LinkedIn এর ফরম্যাটে কিভাবে লিখতে পারি। সো আইডিয়া নেয়া পসিবল। ঠিক আছে? কম্পিটিটর অ্যানালাইসিস। সো আপনি একটা বিজনেস করছেন হয়তোবা ধরেন যে আপনি হয়তো একটা কাপড়ের ব্যবসাই করতে চাচ্ছেন বা একটা টি-শার্টের বিজনেস আপনি করতে চাচ্ছেন। সো এখন আপনার জানা প্রয়োজন যে আপনার মার্কেটে আপনার আশেপাশে যে নোন ব্র্যান্ড গুলো আছে, এই ব্র্যান্ড গুলোর বর্তমান অবস্থা কি? মার্কেটে তাদের প্লেস কোথায়? সো অনেক রকমের ইনফরমেশন কিন্তু আপনার প্রয়োজন আপনি যখন বিজনেসটাকে নিয়ে আগাতে চাইবেন। সো এই ইনফরমেশন গুলো আগে গ্যাদার করার জন্য কি করতে হতো? আগে ফিল্ড ভিজিট করা প্রয়োজন ছিল। নিজে থেকে যাওয়া প্রয়োজন ছিল। যেয়ে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন ম্যানুয়ালি কালেক্ট করার প্রয়োজন ছিল। এখন এআই যুগে এই জিনিসগুলো অনেকটাই সহজ হয়ে গিয়েছে। সো আপনি চাইলেই কিন্তু আপনি যেকোনো এআই টুলের মাধ্যমে কম্পিউটার অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে? আর এটা অনেক ফাস্টার রেজাল্ট দিবে, অনেক অ্যাকুরেট রেজাল্ট দিবে আপনাকে। ক্যাম্পেইন স্লোগানস সো আমরা অনেক সময় অনেক রকমের ক্যাম্পেইন রান করি। সো ক্যাম্পেইনের অনেক স্ট্রং একটা পার্ট হচ্ছে স্লোগান, রাইট? সো আমরা জানি যে জুলাইয়ের যে আমাদের আন্দোলন যে ছিল ২৪শে জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলন শুরু হয়েছিল একটা স্লোগান দিয়ে। সো এই ধরনের স্লোগান কিন্তু একটা আ ক্যাম্পেইন বলেন বা যেকোনো ধরনের ক্যাম্পেইনকে একটা ডিফারেন্ট হাইট দিতে পারে একটা ভালো স্লোগান। সো স্লোগান আ ক্রিয়েশন এর জন্য কিন্তু আজকাল আমরা এআই এর হেল্প নিয়ে থাকি। বা আমরা আমাদের কর্পোরেট সেক্টরে আমরা যে অনেক ধরনের ক্যাম্পেইন আমরা রান করে থাকি। সো এই ধরনের ক্যাম্পেইন গুলোর জন্য প্রায় সময় আমাদের ক্যাম্পেইন চলে। আপনি যদি পাসওয়ার্ড দিকে তাকান, এক্ষেত্রে বেশিরভাগ প্রায় দেখবেন বিভিন্ন অকেশন এ আমরা বিভিন্ন রকমের ক্যাম্পেইন রান করে থাকি। সো এই ধরনের ক্যাম্পেইন এর জন্য কনটেক্সট থেকে শুরু করে স্লোগান পর্যন্ত আমরা চেষ্টা করি এআই এর মাধ্যমে আরো রিফাইন করে দেয়ার জন্য। সো এআই কি শুধুমাত্র আপনার কাজ করে দেওয়ার জন্য আছে? অবশ্যই না। সো এআই কে শুধু যদি আপনি আ আপনার কাজে ইউজ করতে থাকেন, আ যেটা একটা ব্যাড পার্ট আসলে। এআই অনেক ভালো একটা জিনিস। এর একটা ক্ষতিকর দিক হচ্ছে যে আপনি যদি অন্ধভাবে এআই ইউজ করতে থাকেন বা একেবারে কোনো নিজের কোনো রকমের ক্রিয়েশন ছাড়া, ক্রিয়েটিভিটি ছাড়া আপনি যদি শুধুমাত্র এআই কে ইউজ করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আস্তে। এটার একটা লাইভ এক্সাম্পল বা খুব রিসেন্ট একটা আ Facebook পোস্ট আমার এক ফ্রেন্ড লিস্ট থেকে একজনের আমি একটা Facebook পোস্ট দেখেছিলাম। সো উনি যেটা লিখেছিলেন এটা আমি যদি সামারি করে লিখি যে, উনি গত ৭ মাস ধরে হচ্ছে ChatGPT র থ্রুতেই বিভিন্ন রকম ইমেইল লিখতেন। সো তার যখনই যা ইমেইল লেখার প্রয়োজন হতো, উনি ChatGPT কে জাস্ট প্রম্পট দিয়ে দিতেন যে, আমার এই টপিকের উপর এরকম করে একটা ইমেইল প্রয়োজন। সো ChatGPT তাকে একটা ইমেইল দিয়ে দিত। অ্যান্ড সে এভাবেই আল্টিমেটলি গত ৭ মাস ধরে ইমেইল লিখে যাচ্ছেন। বাট রিসেন্টলি উনি যখন নিজে থেকে একটা ইমেইল লিখতে চাইলেন, উনি দেখলেন যে উনি কি লিখবেন উনি বুঝতে পারছেন না। উনার মাথায় কোনো ওয়ার্ড আসছে না। সো এই প্রবলেমটা হবে যদি আপনি একেবারেই নিজের কোনো লার্নিং ছাড়া বা নিজের কোনো ক্রিয়েটিভিটি ছাড়া আপনি শুধুমাত্র এআই কে ইউজ করে যান। সো এআই আমাদের লার্নিং টিউটর হিসেবেও কাজ করে। কিভাবে কাজ করতে পারে? সো আপনি হয়তো কোন রকমের টেকনিক্যাল কোনো স্কিল সম্পর্কে জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন। এখন অবশ্যই শেখার অনেক জায়গা আছে বর্তমানে। YouTube এ গেলে বিভিন্ন রকমের টেকনিক্যাল জিনিসের ভিডিওর অভাব নেই। তবে ভিডিও লেংথি হয়ে থাকে। ভিডিও অনেক হয়তো ইনফরমেশন কম বাট ভিডিওতে হয়তো কথাবার্তা অনেক বেশি হয়ে থাকে। সো ভিডিও দেখা অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আসলে। সো আপনি কি করতে পারেন? আপনি এআই কেই আপনার টিউটর হিসেবে কাউন্ট করতে পারেন। এআই কে আপনি বলতে পারেন, জেমিনি কে বলতে পারেন যে আপনি কোন বিষয় শিখতে চাচ্ছেন। SQL ব্যাপারে শিখতে চাচ্ছেন, Python শিখতে চাচ্ছেন অথবা আপনি Excel এর সম্পর্কে শিখতে চাচ্ছেন। Excel এর বিগিনার থেকে নিয়ে শুরু করে অ্যাডভান্স লেভেল যদি আপনি শিখতে চান, আপনি কিন্তু এআই কে সেভাবেই প্রম্পট দিতে পারেন। প্রম্পট কি হতে পারে আসলে? প্রম্পট হতে পারে এভাবে যে আ আপনি এআই কে প্রম্পটটা এভাবে লিখতে পারেন যে, "You are an Excel expert. Teach me Excel as a beginner from step to step or by step to step." তো সামথিং এরকম কিছু। "Advanced Excel by asking it to explain
কোড স্টেপ বাই স্টেপ। সো আপনি যখনই তাকে স্টেপ বাই স্টেপ বোঝাতে বলবেন এন্ড আপনি মেনশন করে দিবেন যে আপনি একজন বিগিনার লেভেলের মানুষ, আপনার সেরকম কোনো নলেজ নেই। সো এআই কিন্তু আপনাকে সেভাবেই ধরে, ধরে শেখানোর চেষ্টা করবে বা ধরে, ধরে শেখাবে। সো আমি এআই এর মাধ্যমে অনেক কিছু শিখেছি অলরেডি। এসকিউএল, পাইথন আমার নিজের আ এই জিনিসগুলো আমি জেমিনির থ্রুতে জেমিনি হেল্প নিয়ে আমি অনেকখানি শিখেছি। এক্সেল আমি বিগিনার লেভেলে ছিলাম। কারেন্টলি মোটামুটি অ্যাডভান্স লেভেলে আমি এক্সেলে আসতে পেরেছি। সো আমি নিজের কোম্পানির জন্য, নিজের স্কিল আপ করার জন্য বেশ কিছু টুল অলরেডি রেডি করেছি বা আমি টুল প্রিপেয়ার করেছি। যেগুলো আসলে এআই এর থ্রুতে ওর থেকে হেল্প নিয়েই করা। সো এখানে এআই কে আপনি কিভাবে ইউজ করছেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি শিখতে পারছেন নাকি আপনি আপনার নিজের যে স্কিল আছে সেটাও আপনি হারাচ্ছেন। সো প্রথমত আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে আমরা এআই এর হেল্প নিয়ে আমরা নিজেদেরকে আপগ্রেড করতে পারি। সফট স্কিল আপনি হয়তো কমিউনিকেশন এ আপনার গ্যাপ আছে। হয়তোবা আপনি কমিউনিকেট করতে গিয়ে আপনি হয়তো প্রপারলি কমিউনিকেট করতে পারেন না। সো এই বিষয়গুলো আপনি এআই এর সাথে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? কনভারসেশন কিরকম হবে? সো আপনি কিভাবে কনভারসেশন করছেন সেটার উপর আপনি এআই থেকে রিভিউ নিতে পারেন। কোন জায়গাতে আপনার গ্যাপ আছে, কোন জায়গায় আপনাকে আপ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনি এর সাথে আ কমিউনিকেট করে এই জিনিসগুলো শিখতে পারেন ইজিলি। বিজনেস ইংলিশ সো আমরা সবাই ইংরেজি জানি। ইংরেজি আমরা একদম যখন আমরা স্টাডি শুরু করেছি, তখন থেকে কিন্তু আমরা ইংলিশ শিখে এসেছি। তবে আমরা ইংলিশ শিখি যেটা সেটা হচ্ছে বেসিক ইংলিশ অ্যান্ড অনেক রকমের টার্মস আছে, অনেক সিনোনিম, অনেক অ্যাক্রোনিম থাকে। যে বিষয়গুলো আমরা হয়তো আমাদের এডুকেশন বা শিক্ষা যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থায় কিন্তু এই ওয়ার্ড গুলো হয়তো সচরাচর শেখা সম্ভব হয় না। তো আপনি যখন একটা কর্পোরেট লাইফ এ যাচ্ছেন, আপনি যখন কোনো মিটিং এ নিজেকে প্রেজেন্ট করবেন, এক্ষেত্রে কিন্তু আপনি আপনার বেসিক ইংলিশ ব্যবহার করে হয়তো প্রেজেন্টেশন সাকসেসফুলি ডান করলেন। তবে এর থেকে ভালো হবে আপনি যদি বিজনেস ইংলিশ বা এই ধরনের কোনো জার্গন টাইপ ইংরেজি আপনি ওয়ার্ড ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বা অ্যাটেনশনটা আপনার থেকে আরো বেশি থাকবে। ফোকাসড আপনি আরো বেশি হতে পারবেন। সো কিভাবে আপনার ইংলিশ গ্রামার থেকে নিয়ে শুরু করে ভোকাবুলারি আপনি আপ করতে পারেন, এই বিষয়গুলো কিন্তু আপনি এআই এর মাধ্যমে শিখতে পারবেন। ঠিক আছে? সো একটা আ প্রভাব আমি এখানে হয়তো দিয়েছি ইন্ডাস্ট্রি প্রভাব। আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। AI won't replace humans, but humans using AI will replace those who don't. সো বর্তমান দুনিয়াতে আমরা সবাই এআই ব্যবহার করছি। যারা এখনো ঠিকমতো ব্যবহার করতে পারছি না, তারা কিন্তু যারা ব্যবহার করছে তাদের থেকে অনেকটাই পিছিয়ে যাবে। আর এখন একটা রেস চলছে। কে কত আগে কাজ করতে পারে, কে কত আগে কাজ শেষ করতে পারে। সো আপনি যদি এআই না নিয়ে আপনি নিজের স্কিলের মাধ্যমে আপনি যথেষ্ট স্কিলফুল, তবে বেশ কয়েক জায়গায় আপনার কিন্তু বাউন্ডারি আসবে যেখানে আপনার সময় প্রয়োজন হবে। আপনি কোনো একটা বিষয়ে আপনি যদি একটা প্রপার রিপোর্ট লিখতে চান, আপনার রিসার্চ এ যে সময়টা ব্যয় হবে, আপনি আপনার কলিগ যে আছে যে এআই এর মাধ্যমে রিসার্চটা করে ফেলেছে, তার সময় কিন্তু আপনার থেকে অনেকই কম হবে। সে আগে সাবমিট করতে পারবে, সে ফ্লোর বেশি পাবে, সে অ্যাটেনশন বেশি পেয়ে যাবে। সো এই সময়ে এই রেসে এসে আমরা সবাই চাইবো যেন আমরা আগের সারিতেই থাকি। সো অবশ্যই আ এই আগের সারিতে থাকতে হলে আমাদেরকে যত রকমের অস্ত্র আছে সব অস্ত্রই ব্যবহার করতে হবে। সব অস্ত্র ব্যবহার করা শিখতে হবে। এআই কে আমরা একটা অস্ত্র হিসেবেই ব্যবহার করার চেষ্টা করব। এআই এর উপরে আমরা অন্ধভাবে কখনোই নির্ভর করব না। কারণ এআই সবকিছু হয়তো করতে পারবে। বাট এআই কখনো হিউম্যান ক্রিয়েটিভিটি এটা রেপ্লিকেট করতে পারবে না। এআই হয়তো আপনি হয়তো একজন মিউজিশিয়ান, আপনি হয়তো একজন লিরিসিস্ট, আপনি যে লেখাটা লিখতে পারছেন, আপনি যে ভাব দিয়ে লেখাটা লিখতে পারছেন, এআই কে বললে টপিক দিলে ও ওই টপিকের উপর হয়তো কিছু শব্দমালা সে গেঁথে দিতে পারবে একটার পর একটা। হয়তো ছন্দ মিলিয়ে দিতে পারবে। বাট কোন একটা লেখার মধ্যের যে ভাবটা আছে, এই ভাবটা কিন্তু এআই কখনো বা মেশিনের পক্ষে কখনো রেপ্লিকেট করা সম্ভব না। সো মেশিন হয়তো মানুষের মতো চিন্তা করতে পারবে, মানুষের ব্রেইনকে অনুসরণ করতে পারবে। বাট মানুষের মনকে কিন্তু কখনোই রেপ্লিকেট করতে পারবে না। তো আমরা কর্পোরেট লাইফে আমরা এআই ব্যবহার করব, অবশ্যই সবাই করব। তবে অবশ্যই কিছু এথিক্স মেনে করব। ঠিক আছে? এখানে ১ম এথিক্স কি? ১ম এথিক্স হচ্ছে যে আপনি যে কোম্পানিতে আছেন,
এই কোম্পানির অনেক রকমের ইনফরমেশনই আপনার সাথে আছে, আপনার কাছে থাকবে। সো সব রকমের ইনফরমেশন কিন্তু আপনি কোম্পানির ইনফরমেশন কোম্পানির বাইরে কখনোই আপনি শেয়ার করতে পারবেন না। এআই কিন্তু আমরা যে এআই টুলগুলো ইউজ করছি, অনেক এআই আছে ওপেন সোর্স, ঠিক আছে? সো আপনি যখন কোনো একটা ইনফরমেশন দিচ্ছেন, এইটা এআই এর মাদার যে ডেটাবেস আছে, মাদার যে ব্রেন আছে, ওখানে কিন্তু সেভ হয়ে যেতে পারে। সো এটা আদার মাধ্যমে অ্যাক্সেস বা আদার্স এর মাধ্যমে অ্যাক্সেস করার একটা ওয়ে চলে আসতে পারে। সো এই ধরনের কোনো ইনফরমেশন আসলে আমরা এআই এর কাছে শেয়ার করার চেষ্টা করব না। যেটা আসলে আমার কোম্পানি বা আমি যেই সেক্টরে আছি না কেন, এটার যে সেনসিটিভ ইনফরমেশন গুলো বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো, এগুলো আমরা এআই এর সাথে শেয়ার করা থেকে এভয়েড বা এআই এর সাথে শেয়ার করা থেকে এভয়েড করব। অলওয়েজ অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। এআই যেই অ্যান্সারটাই দিচ্ছে, যেই ডেটাটাই দিচ্ছে বা যেই রেজাল্টটাই দিচ্ছে, এটাকে অবশ্যই ক্রস চেক করার চেষ্টা করতে হবে। আপনি হয়তো আ ফর এক্সাম্পল আপনি হয়তো এআই এর মাধ্যমে একটা বিষয় সার্চ করলেন যে এআই এর চিন্তাভাবনাটা কবে থেকে শুরু হয়েছে। সো আমি এআই নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করেছিলাম, সো আমার মাথায় ১ম চিন্তা আসলো যে এআই আসলে কবে থেকে এই পৃথিবীতে মানুষের মাথায় এআই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। সো একটা ইনফরমেশন যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ১৯৫০ সালে আ এনআর টিউরিং এলআর টিউরিং নামের কেউ একজন ১ম তার মাথায় চিন্তা এসেছিল যে আ মেশিনও কি মানুষের মতো চিন্তা করতে পারে কিনা? এই চিন্তাটাই ছিল এআই এর সূচনা বা এই চিন্তাটাই ছিল এআই নিয়ে কাজ করার ১ম স্টেপ বলতে পারেন আপনারা। সো এই ধরনের বেসিক যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো আপনি হয়তো ChatGPT, Gemini কে বললে তারা হয়তো শেয়ার করে দিবে। তবে আপনাকে অবশ্যই এটা ক্রস চেক করা উচিত। Wikipedia যেটা আমরা জানি যে পুরো বিশ্বে তথ্যের ভান্ডার যে বিষয় যেই ব্যাপারটা আছে আমাদের Wikipedia। তো আপনি Wikipedia তে সার্চ করতে পারেন। আপনি নিজে থেকে রিসার্চ করতে পারেন। সো এটা ছোট একটা এক্সাম্পল দিলাম। এছাড়া আমাদের অনেক রকমের হয়তো আমরা এআই এর থ্রুতে অনেক রকমের ডেটা আমরা রিসার্চ করব বা অনেক রকমের ইনফরমেশন আমরা জানতে চাইবো। তবে অবশ্যই বেটার হচ্ছে একটা সেকেন্ড চেক করে নেওয়া। হিউম্যান ওভারসাইট, এআই অ্যাসিস্ট, হিউম্যান রিমেইন রেসপন্সিবল ফর দ্য ফাইনাল ডিসিশনস। সো আপনি আ হয়তো আ এআই এর মাধ্যমে বা এআই এর সাথে আপনি কোন ডিসকাশন করলেন। আপনি এর থেকে সম্ভাব্য সিদ্ধান্ত কি হতে পারে সেটা আপনি জানার চেষ্টা করলেন। তবে কোন সিদ্ধান্তটা নিবেন এটা কিন্তু অলওয়েজ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কিন্তু এআই এর যে সিদ্ধান্ত দিবে বা এআই এর সিদ্ধান্তটাকে আপনি ফাইনালাইজ করতে পারবেন না। সো অবশ্যই হিউম্যান টাচ নিডেড। সো আপনি হয়তো মাল্টিপল অপশন নিতে পারবেন এআই এর কাছ থেকে। কিন্তু সিলেকশন কিন্তু আল্টিমেটলি আপনাকেই করতে হবে। সিলেকশন এর জন্য এআই কে দায়ী করা যাবে না বা সিলেকশন এর জন্য কখনোই এআই দায়ী হবে না। সো এই বিষয়গুলো আমাদের কর্পোরেট লাইফ অথবা যেকোনো সেক্টরে আপনি থাকেন না কেন, এই বিষয়গুলো অবশ্যই মেইনটেইন করার চেষ্টা করব আমরা সবাই। সো যেটা শুরুর দিকে বলেছিলাম যে আ আমরা স্লাইডের শেষের দিকে কিছু এআই টুলের লিস্ট আমরা শেয়ার করব। সো ১ম এ গামা আছে, গ্রামারলি আছে। আপনারা এখানে যারাই আছেন তারা আশা করছি অনেকেই অনেকগুলো এআই সম্পর্কে জানেন। সো কিছু এআই যেগুলো হচ্ছে আমি নিজে স্লাইড রেডি করার সময় হয়তো কিছু এআই সম্পর্কে জেনেছি যেমন সিনথেসিয়া, আ তারপর পারপ্লেক্সিটি। এই এআই গুলো এই ২ টা এআই আমি নিজে এই স্লাইড রেডি করার সময় রিসার্চ করার সময় জানতে পেরেছিলাম। এছাড়া মোটামুটি বাকি সব এআই টুল গুলোই আমার ব্যবহার করা হয়েছে। এছাড়া আমার অনেকগুলো এআই টুল আমার কাছে আলাদা একটা লিস্ট আছে। বুকমার্ক করা আছে আমার পিসিতে আসলে। তো আমি অনেক রকম এআই টুল ব্যবহার করি। ইমেজ জেনারেশন থেকে নিয়ে শুরু করে ভিডিও জেনারেশন, মিউজিক ক্রিয়েশন, আ বিভিন্ন রকমের অ্যাপ বিল্ড করার জন্য, বিভিন্ন রকম সফটওয়্যার করার জন্য, ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য, ইভেন আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ক্রিয়েট করার জন্য এআই টুল মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ করার জন্য চেষ্টা করি বা চেষ্টা করছি অলরেডি। সো আ আপনারা এই স্লাইডটা আশা করি আপনাদের সবার সাথে শেয়ার করা থাকবে বা যদি শেয়ার করা পসিবল হয় শেয়ার করে দেয়া হবে। সো এই লিস্টে যেইগুলো আছে এগুলো আসলে মোটামুটি যারা কর্পোরেট লাইফে আছেন তাদের সবার জন্য খুবই ইউজফুল টুল। গ্রামারলি সম্পর্কে হোপফুলি সবাই জানি আমরা যে আপনি যখন গ্রামারলি একটা এক্সটেনশন হিসেবে এড করতে পারেন। এটা আপনার কম্পিউটারে এক্সটেনশন হিসেবে আপনার আ ইংলিশ অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। আপনার রাইটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। আপনার লেখাটা কিভাবে আরো প্রফেশনাল, আরো বেটার করা যায়, গ্রামারলি থ্রুতে আপনি সেই হেল্পটা পেয়ে যাবেন। আ ChatGPT, গামা মূলত হচ্ছে প্রেজেন্টেশন ক্রিয়েট করার জন্য, স্লাইড রেডি করার জন্য। সো আপনারা যে স্লাইডটা বর্তমানে দেখছেন,
এটা কিন্তু আমি গামা দিয়ে ক্রিয়েট করেছি। ঠিক আছে, যদি স্লাইডের ডান দিকের কর্নারে যদি একটু নোটিস করেন আপনারা, সেক্ষেত্রে দেখবেন মেড বাই গামা এই লেখাটা আছে। সো এই যে এই কর্নারটাতে প্রিপেয়ার্ড বাই গামা এই লেখাটা আছে, মেড উইথ গামা। সো গামা হচ্ছে আপনি ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন স্লাইড, আমরা যারা স্টুডেন্ট আছি আমরা স্টুডেন্টরাও কিন্তু এটা তৈরি করতে পারি, কারণ স্লাইডে লেখা শুধু লেখাগুলোই কিন্তু স্লাইডের সৌন্দর্য না, বিভিন্ন রকমের ছবি। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবিটা স্লাইডের সাথে যায়, খুব রিলেটেড। সো আমরা আহ, যখনই প্রেজেন্টেশন প্রিপেয়ার করি তখন চেষ্টা করি আমরা যে লেখাগুলো, প্রেজেন্টেশনে তো মূলত কি পয়েন্ট থাকে, এক্সপ্লেনেশন যে প্রেজেন্টার উনি করে থাকেন, তো কি পয়েন্টের সাথে সামঞ্জস্য রেখে আমরা কিছু ছবি অ্যাটাচ করার ট্রাই করি, যে ছবিটা দেখতে সুন্দর হবে, দেখতে রিলেটেড হবে, আই ক্যাচি হবে। সো এই ধরনের ছবি ক্রিয়েট করা, ছবি খুঁজে বের করা, ছবি ক্রিয়েট করা এক ব্যাপার, খুঁজে বের করা আরেক বিষয়। সো সবগুলোই কিন্তু আসলে টাইম কনজিউমিং। গামাকে আপনি সিম্পলি প্রম্পট দিয়ে দিলে আপনার প্রেজেন্টেশন যেটা আছে, আপনি একটা র প্রেজেন্টেশন ক্রিয়েট করে প্রেজেন্টেশনটাই আপনি আপলোড করতে পারেন, অথবা গামাকে আপনি প্রম্পটই দিতে পারেন আপনার টপিকের উপর বেস করে, যে এই টপিকের উপরে আমাকে একটা সিম্পল প্রেজেন্টেশন রিলেটেড পিকচার সহ অথবা গ্রাফ সহ চার্ট সহ আপনি যেভাবে চাচ্ছেন, আপনি প্রম্পট দিলে গামা থেকে কিন্তু আপনি সেই প্রেজেন্টেশনটা পেয়ে যাবেন। নোশন এআই মূলত হচ্ছে যে বিভিন্ন, নোশন এআইটা কর্পোরেট লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে কাজ, টাস্ক, টাস্কের টাইপ সিলেক্ট করা, টাস্কের জন্য অ্যাসাইন পারসন সিলেক্ট করা, ডেডলাইন সিলেক্ট করা, টাস্কের স্ট্যাটাস আপডেট করা। সো মূলত আমরা যে কাজগুলো করি, আমাদের কাজকে একটা নির্দিষ্ট ট্র্যাকারে রাখতে হয় বা ট্র্যাক রাখতে হয়। আপকামিং কাজ কি হতে পারে, আপকামিং কাজ কি আসবে, কোন কাজ আগে শেষ করতে হবে, কোন কাজের প্রোগ্রেস কতটুকু হয়েছে। সো এইরকম ট্র্যাকারের জন্য বা ট্র্যাক রাখার জন্য একটা টিমের মধ্যে টিমের টাস্ক ট্র্যাক রাখার জন্য নোশন এআইটা খুব ভালো একটা টুল বা খুব ভালো একটা এআই টুল। সো এখানে যা আছে এর বাইরে অনেক কিছুই আছে। আহ আমার এন্ড থেকে আসলে তেমন কিছু আর শেয়ার করার নেই, বাট আমরা অবশ্যই কোয়েশ্চেন অ্যান্সার পর্বে অবশ্যই যাব। সো সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি জানি না আমার ভয়েস আসলে কেমন শুনিয়েছে, একটু গলা খারাপ আছে যার কারণে হয়তো অত ভালো নাও শোনাতে পারি, বা হয়তো আমি অত ভালো এক্সপ্লেনও না করতে পারি। তবে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে রাজি আছি, কোয়েশ্চেন অ্যান্সার আমরা অবশ্যই করব। যার যা কোয়েশ্চেন আছে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি অ্যান্সার করার চেষ্টা করব অবশ্যই। বা আপনাদেরও কারো কাছ থেকে কেউ যদি কিছু জানাতে চান অবশ্যই শেয়ার করতে পারেন। এন্ড আমি জানতে আগ্রহী যে আপনারা কে কি জানাতে চাচ্ছেন আসলে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে গামা দিয়ে যে আমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করছি, এরকম কি ইনফোগ্রাফিক টাইপের আর কি কি এআই আছে যেগুলো দিয়ে আমি চাইলে বাংলা ইংলিশ মিক্স করে অথবা শুধু ইংরেজিতে আমি এরকম পিপিটি তৈরি করতে পারবো? একটু বলবেন প্লিজ। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই। সো আমি আপনাকে পিপিটি রেডি করার জন্য গামা বললাম। সো গামার পাশাপাশি আমাদের যতগুলো বেসিক এআই টুল আছে, চ্যাট জিপিটি, জেমিনি, প্রত্যেকটা এআই টুলই কিন্তু আপনাকে পিপিটি রেডি করে দিতে পারবে। এটা তারা প্রত্যেকেই কেপাবল। তবে এটা প্রত্যেকটা এআই নিজস্ব আলাদা আলাদা ধরন আছে। যেমন চ্যাট জিপিটির কাছে চাইলে ও যতটুকু দিবে এর থেকে বেটার হয়তো জেমিনি দিচ্ছে, গামাটা অনেক ভালো দিচ্ছে। এছাড়া ক্লডের যে ব্যাপারটা বললাম, ক্লড থেকেও আপনি খুব ভালো প্রেজেন্টেশন বা পিপিটি রেডি করতে পারবেন। অ্যান্ড ক্লডের যেহেতু ক্লড রিসার্চ বেসড, অ্যান্ড ক্লডে যখন আপনি কাজ করবেন আপনি দেখবেন যে ক্লড প্রত্যেকটা টাস্ক যখন ও এক্সিকিউট করছে ওর ব্যাকএন্ডে হচ্ছে কোড রান করছে যেটা ভিজিবল। সো আমরা যারা টেক টাইপের পার্সন আছি আমরা ক্লডটা একটু বেশি ইউজ করার চেষ্টা করি। সো ক্লডের এই এই ব্যাকএন্ডের এই কাজটার কারণে ক্লডেন থেকে পিপিটি অনেক বেশি ইনফোগ্রাফিক হয়, অনেক বেশি সিস্টেম জেনারেটিক হয়। সো গামা একটা ভালো টুল আমি আপনাকে জানাতে পারলাম। এর পাশাপাশি ক্লডটা আপনি পিপিটির জন্য সেকেন্ড বেস্ট হিসেবে ধরতে পারেন। এছাড়া আপনি যে কোনো এআই কে আপনি নিজেই প্রম্পট দিতে পারেন যে আপনি প্রেজেন্টেশন রেডি করতে চাচ্ছেন। আহ, হয়তো আপনি এআই টুল বা প্রেজেন্টেশনের জন্য টপ 5 বা বেস্ট 5 এআই টুল কোনগুলো, সেগুলোর একটা লিস্ট রেডি করার জন্য। সো এইটাও কিন্তু আপনি চ্যাট জিপিটির থ্রুতেই পেয়ে যাচ্ছেন বা জেমিনির থ্রুতে প্রম্পটের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন।
আমি যত রকমের এআই টুল এখন পর্যন্ত ব্যবহার করেছি, আমি অনেক সময় এমন দেখা গিয়েছে যে আমি হয়তো ChatGPT কে জিজ্ঞেস করছি যে, "তোমাকে দিয়ে আমার হচ্ছে না বা তুমি যেভাবে দিচ্ছ এই আউটপুট আমার আপ টু দ্য মার্ক আমার মনে হচ্ছে না। সো এই সিমিলার টাইপ অফ টাস্ক এক্সিকিউট করার জন্য আর কি এআই টুল আছে কারেন্টলি বা কোনগুলো ফ্রিতে আছে, কোনগুলো পেইড আছে এই জিনিসগুলো কিন্তু ChatGPT বা Gemini কে আপনি প্রম্পট করে জেনে নিতে পারেন। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। জি জি, ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। তো আপনারা চাইলে আপনাদের এন্ড থেকে শেয়ার করতে পারেন আপনাদের যদি এআই রিলেটেড কোনো ইনফরমেশন জানা থাকে, যেটা হয়তো আমি প্রেজেন্ট করিনি বা আমার হয়তো জানা নেই। সো আমি এখনো শিখছি এআই নিয়ে বা আমি এখনো এআই নিয়ে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যেই আছি। এখন যতটুকু জানালাম এটা আমার গত হয়তো ১ বছরের যা শিখেছি বা যা জেনেছি সেটার একটা সিম্পল আউটপুট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এখন অনেক কিছুই আছে যেটা হয়তো আমারও জানা। তো আ এরকম কিছু থাকলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন কিন্তু। ঠিক আছে, আমার মনে হয় মোটামুটি আহ, যে কোয়ারি ছিল, আর আর কারো যদি কোয়ারি থাকে আপনারা ই করতে পারেন, রেজ করতে পারেন, বা এনি কাইন্ড অফ ডিসকাশনও রেজ করা যেতে পারে। কারণ আমাদের ডে টু ডে, আই মিন শুধুমাত্র কর্পোরেট না, স্টাডি, আমাদের প্রত্যেক কাজে কিন্তু এআই এর হেল্প আমরা প্রতিনিয়ত নিচ্ছি আমাদের কাজকে আরো সহজ, গতিশীল এবং আহ, সময় সাশ্রয়ী করার জন্য। সো আসলে এআই ছাড়া আমার মনে হয় এখন আমরা যারা যেই সেক্টরে আছি, কর্পোরেট হোক, যে কোনো সেক্টর, ইন্ডাস্ট্রিতে, একাডেমিয়াতে, সব জায়গায় এআই এর ব্যবহার হচ্ছে। সো এখানে এথিক্যাল এসপেক্টে আপনি কি কোনো কিছু আমাদেরকে একটু ইনসাইট দিতে পারবেন যে মিন এআই এর যে আমরা ব্যবহার করছি এটা এথিক্যাল স্ট্যান্ডার্ডে কতটুকু সেটাকে কমপ্লাই করা বা সেটাকে রেফার করা, বা এনি অ্যাসপেক্ট আমার মনে হয়। এথিক্যাল দিক দিয়ে যদি বলি সেক্ষেত্রে ভাইয়া এই ব্যাপারটা কিছুক্ষণ আগে আমার একটা স্লাইডে শেয়ার করলাম যে হুম হুম। এআই টুল সাজেস্ট আমরা অবশ্যই করব। তবে এআই এর মাধ্যমে অনেক কিছুই আসলে নেগেটিভও করা যায়, করা পসিবল। সো অ্যাজ হিউম্যান, হিউম্যান এথিক্স এর উপর ডিপেন্ড করে আমরা নেগেটিভ কাজগুলো থেকে আসলে দূরে থাকবো। এখন কি ধরনের নেগেটিভ কাজ এটা আসলে উল্লেখ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। কারণ এটা সবাই আসলে জানি নেগেটিভ কি হতে পারে বা ব্যাড পার্ট গুলো কি হতে পারে। সো প্রথমত এই ধরনের ব্যাড রিসার্চ গুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এছাড়া কনফিডেন্সিয়াল যত ধরনের ইনফরমেশন আছে সেটা আমার নিজের হোক, পার্সোনাল লাইফের ক্ষেত্রেও আ একটা বিষয় আমি একটু উল্লেখ করব সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে আমি একটা নিউজ পড়েছিলাম। আ যেটা হচ্ছে যে যেহেতু আমরা এআই টুলের সাথে আমরা রেগুলার প্রতিনিয়ত অনেক রকমের অনেকভাবে আমরা ইনভলভ থাকি। সো একটা সার্টেন পয়েন্টে যেয়ে যেটা আমরা করার চেষ্টা করি যে আমরা হয়তো এই ChatGPT অথবা Gemini র সাথে আমরা আ পার্সোনাল গসিপ ও করা শুরু করি। আ মাঝে মাঝে হয়তো আমরা ক্যারিয়ার কনসালটেন্সি করি। মাঝে মাঝে আমরা লাইফ কনসালটেন্সি করি। সো অনেকেই করে থাকে, অনেকেই করি আমরা এখনো। বা ওয়ার্লড ওয়াইড এই জিনিসগুলো অনেকেই করছে, অনেকে করেছে। সো এই বিষয়গুলো আম কতটুকু আসলে করা উচিত? সো সব ক্ষেত্রে ক্যারিয়ার কনসালটেন্সি এআই এর সাথে করা পর্যন্ত ঠিক আছে। বাট আপনি যদি মেন্টাল কনসালটেন্সি তে যেতে চান বা আ অনেক সময় হয় যে আমরা লাইফের অনেক পয়েন্টে যেয়ে ডিপ্রেসড হয়ে যাই। অনেক কিছু নিয়ে ডিপ্রেশন এ আমরা পড়তে পারি। সো ডিপ্রেশন আমি এআই এর সাথে কথা বলে আমার মাথায় রাখা উচিত যে এটা একটা মেশিন, ও কোনো মানুষ না। সো সে কখনোই হিউম্যানলি আপনাকে ফিল করতে পারবে না।
সো ও যে সাজেশন দিবে ওই সাজেশন সবসময় আপনার জন্য কারেক্ট নাও হতে পারে। সো এই ধরনের একটা নিউজ পড়েছিলাম একবার যে এক ব্যক্তি বা এক টিনেজার ছিল, খুব অ্যারাউন্ড হয়তো 16 to 17 ইয়ার্স ওল্ড হবে। সো টিনেজার, ও খুব ডিপ্রেস থাকার কারণে ও হচ্ছে জেমিনি অথবা চ্যাট জিপিটি এরকমই একটা এআই টুলের সাথে সে হচ্ছে কনসালটেন্সি করতো। এন্ড তার সাজেশন গুলো সে গ্রহণ করা শুরু করে। এন্ড সাজেশন গুলো আস্তে আস্তে এক্সট্রিম হওয়া শুরু করে। বাট ততদিনে সে অলরেডি ব্যাপারটাতে অ্যাডিক্ট হয়ে গিয়েছিল, যার আলটিমেট রেজাল্ট ছিল ছেলেটা হচ্ছে সুইসাইড করে আসলে। তো এই ধরনের জিনিসগুলো আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত, যে এআই কে আমি শুধুমাত্র আমার নিজস্ব অফিসিয়াল বা এডুকেশনাল যে টাস্ক গুলো আছে এই টাস্ক গুলোতে আমি ইউজ করার চেষ্টা করব। আদার দেন এই যে পার্সোনাল লাইফের যে ধরনের কনসালটেন্সি বা যে ধরনের মতামত আমি এর কাছে চাই, সো যদি এমন হয় যে আমার মতামত প্রয়োজন, সেটা আমার লাইফ নিয়ে হতে পারে, সেটা আমার ক্যারিয়ার নিয়ে হতে পারে, বেটার কোন একজন ফিজিক্যাল পার্সনের সাথে কথা বলা। পার্সোনাল ব্যাপার হলে পরিবারের মানুষের সাথে কথা বলা, আত্মীয় স্বজনের সাথে কথা বলা, বন্ধু বান্ধবের সাথে কথা বলা। একদমই যদি কারোর সাথে কথা বলে কিছু না হয়, সেক্ষেত্রে প্রফেশনাল হেল্পেরও কিন্তু অভাব নেই আমাদের। সো প্রফেশনাল হেল্প আমরা নিতে পারি, তবে এআই কে কখনো তার জন্য রিপ্লেস করা যাবে না। এআই এর সাথে এই বিষয়গুলো কখনোই করা যাবে না। তো এই বিষয়গুলো আসলে আমার মনে হয় এই জিনিসগুলো থেকে বিরত থাকা সবচাইতে ইম্পর্টেন্ট আজকের বর্তমান এই সময়ে এসে, যেহেতু আমরা এআই এর সাথে অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছি। সো এআই এর ক্ষতিকর দিকগুলো আমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে, নিজেদেরকে দেখতে হবে, এন্ড সেই জায়গা থেকে আমাদের নিজেদেরকে সরে আসতে হবে আসলে। হুম। আচ্ছা, একজন মেসেজ বক্সে একজন কোয়েশ্চেন করেছেন, বশির আহমেদ আকিব। সো জানতে চাচ্ছেন ফ্রি ভার্সনে কতটুকু সুবিধা পেতে পারি। ভাইয়া, এটা আসলে ফ্রি ভার্সনে এক একটা এআই টুলের ফ্রি ভার্সনের লিমিটেশন এক এক রকম হয়ে থাকে। ঠিক আছে, যেটা বললাম যে চ্যাট জিপিটি আমি রেগুলার বেসিসে যেহেতু ইউজ করি, সো চ্যাট জিপিটি কে আমি দেখেছি যে ওর কনভারসেশন লিমিটটা খুব কম, মোটামুটি জেমিনির তুলনায় অনেক কম। তার উপর ইমেজ ক্রিয়েশন লিমিট চ্যাট জিপিটি, যদিও চ্যাট জিপিটি বর্তমানে আপগ্রেড হচ্ছে ডে বাই ডে। সো আগে চ্যাট জিপিটি দিনে একটা থেকে দুইটার বেশি ইমেজ ক্রিয়েট করতে পারতো না। রাইট নাও ও অ্যারাউন্ড প্রায় 5-6টা একদিনে হচ্ছে ইমেজ ক্রিয়েট করতে পারে। জেমিনি আরো বেশি ক্রিয়েট করতে পারে। সো জেমিনির সাথে কনভারসেশনে আমি এখন পর্যন্ত আমি যে লেভেলের ইন্টেন্স কনভারসেশন করি, সো এই লেভেলের ইন্টেন্স কনভারসেশন গুলো আসলে চ্যাট জিপিটির সাথে করা যায় না, কারণ চ্যাট জিপিটি ওই পরিমাণ কোড জেনারেট করতে গিয়ে হয়তো 2-3 মেসেজের পরে ওর লিমিট শেষ হয়ে যায়। তবে জেমিনির সাথে রিসার্চ রিলেটেড বা কোড রিলেটেড কনভারসেশন আমি অনেক লম্বা সময় করতে পারি, প্রত্যেকটাই ফ্রি ভার্সনে। সো ফ্রি ভার্সনের এই লিমিটেশন গুলো চলে আসে। সো আপনি যদি লিমিট না চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেইড ভার্সনে যেতে হবে। তবে আমি মনে করি না আমাদের রেগুলার ডে টু ডে ইউসেজের জন্য আমাদের পারচেস বা সাবস্ক্রিপশন কেনার কোনো প্রয়োজন আছে। বিভিন্ন রকম এআই টুল আছে। তার উপর একটা আহ, মজাদার হ্যাক, বা সবাই হয়তো এই জিনিসটা জানেন অলরেডি, যেহেতু প্রত্যেকটা এআই টুল আপনার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে কাজ করেন আপনি। তো আপনার যতগুলো ইমেল অ্যাকাউন্ট থাকবে আপনি কিন্তু ততগুলো সেম এআই টুলের ততগুলো ভার্সন আপনি ব্যবহার করতে পারেন। তো ফ্রিতেও কিন্তু আপনি মাল্টিপল ভার্সন, আপনি লিমিট এক্সটেন্ড করে করে কিন্তু কাজ করতে পারছেন, যেটা আমি করি। আমার অ্যারাউন্ড প্রায় 3-4টা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমি চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি, গামা এরকম আমার অনেকগুলো এআই টুল আমার কাছে আছে, যেগুলো দিয়ে আমি রেগুলার বেসিসে কাজ করি। টুকটাক মিউজিকের কাজ করি, মিউজিক লিরিক্স দেওয়ার পরে মিউজিক ক্রিয়েট করা, এআই ভয়েস দেওয়া, এই জিনিসগুলো আমি আসলে করে থাকি। একটা মিউজিকের জন্য একটা সুন্দর একটা টুল আছে, এআই টুল সুনো নামের একটা এআই টুল আছে। এটা হয়তো আপনার টেসবুকে হয়তো অ্যাডও দেখতে পারেন। সো আপনি মিউজিকও ক্রিয়েট করতে পারেন, আপনি একটা ফুল ফ্লেজ গানও আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারেন, আপনি যদি লিরিক থাকে আপনার কাছে, তাহলে এই এআই টুলের মাধ্যমে। সো এই এআই টুলেরও লিমিটেশন আছে, আপনাকে হয়তো একটা থেকে দুইটা সর্বোচ্চ গান ও ক্রিয়েট করে দেবে। বাট এরপর অথবা আপনি গানে যে রকম মডিফিকেশন চাচ্ছেন, ফ্রি ভার্সনে হয়তো কিছু পয়েন্ট অপশন আপনি সিলেক্ট করতে পারবেন, তবে ফুললি আনলক করতে হলে অবশ্যই আপনাকে পেইড ভার্সনে যেতে হবে। সো প্রত্যেকটা এআই টুলের নিজস্ব লিমিট থাকে ফ্রি ভার্সনে। এইটা আসলে আপনি যে এআই টুল ব্যবহার করছেন সেখানে আপনি দেখতে পাবেন, একটু ঘাটাঘাটি করলে আপনি নিজে আসলে খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে, আমার কাছে যে রিসোর্স গুলো আছে আমি আপনাকে হয়তো সেটার ব্যাপারে বলতে পারি।
তবে এটা আমি আপনাকে একদম 100% অ্যাকুরেটলি বলতে পারবো না, কারণ প্রতিটা এআই টুলই ডে বাই ডে আমাদের এআই টুল গুলোকে আপগ্রেড করা হচ্ছে। চ্যাট জিপিটি 3 ছিল, কারেন্টলি আমি চ্যাট জিপিটি 5 পর্যন্ত দেখলাম। সো এরকম জেমিনি আগে শুধু জেমিনি ছিল, এখন জেমিনি প্লাস আছে। সো কো-পাইলট আগে ছিল না, এখন আছে। সো এরকমই আরকি প্রতিটা এআই টুলই কিন্তু ডে বাই ডে আপগ্রেড হচ্ছে। সো এদের ফ্রি ভার্শনের লিমিট গুলো আপগ্রেড হচ্ছে। যেটা বর্তমান লিমিট আছে এটাই যে আজীবন বা সবসময় লিমিট থাকবে এমন ধরে নেওয়া ঠিক না। তবে আমার মনে হয় যে ডে টু ডে লাইফে যতটুকু লিমিট ফ্রি ভার্শনে দেয়া আছে এতটুকু মোটামুটি এনাফ আমাদের সবার জন্য। ঠিক আছে। আর আমাদের যেহেতু আরো 3 মিনিট আছে, আমরা ওয়ান মোর ইস্যু, জি। জাস্ট আপনার ইনসাইটটা যদি শেয়ার করেন। ধরেন যে আমার মনে হয় লাস্ট অ্যারাউন্ড 3-4 ইয়ার্স, অ্যারাউন্ড 3 ইয়ার্স হবে, আমরা মোটামুটি বা 2-3 ইয়ার্স মানে এআই যে টুলগুলো আছে এগুলো ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করছি আমাদের কার্যক্ষেত্রে বিভিন্ন। সো এখানে মানে এই এআই যে মানে প্রথমে যখন এআই লঞ্চ করা হয়েছিল, বা এআই যেমন চ্যাট জিপিটি বা জেমিনি বা এই টাইপের, তখন বলা হচ্ছিল যে এআই উইল মানে মানে এআই কি আপনার ইটিং জবস আর ক্রিয়েটিং জবস। মানে লাস্ট যদি 3 ইয়ার্স এর আপনার ইনসাইটস বা আপনার অবজারভেশনটা একটু শেয়ার করেন, এবং সেই সাথে ধরেন ফিউচার প্রসপেক্টটা যদি একটু বেসড অন ইউর অবজারভেশন, যে হোয়াটস দ্য রিয়ালিটি অ্যাকচুয়ালি। অবশ্যই ভাইয়া, অবশ্যই। তো এটা খুবই ট্রু যে যখন এআই মাত্র আসলো, এআই মানুষের সাথে ইন্ট্রোডিউসড হলো, এন্ড একটা এই কথাটা খুবই চলছিল ওই সময় যে এআই চলে এসেছে, অনেকের জব চলে যাবে, অনেক মানুষ বেকার হয়ে যাবে, এআই মানুষকে রিপ্লেস করে দিবে। সো এইটা আসলে এন্টায়ারলি ট্রু না, পার্শিয়ালি অবশ্যই ট্রু। এআই হয়তো কিছু কর্মসংস্থানকে রিপ্লেস করতে পারে, তবে এআই কিন্তু নতুন কর্মসংস্থান ক্রিয়েটও করছে। এই ব্যাপারটা আমাদের ভুললে চলবে না। সো কি রিপ্লেস হচ্ছে বা কি ক্রিয়েট হচ্ছে? সো এখন আমি যদি ধরি যে আহ, আমি একজন কাস্টমার সাপোর্ট এজেন্ট হিসেবে জয়েন করেছিলাম পাঠাওয়ে। সো তখন আমার রিপোর্টিং নলেজ খুব কম ছিল, এক্সেল এর নলেজ খুব কম ছিল। আমি যতটুকু শিখেছি আদার এক্সেল ফর্মুলা যারা যারা অন্যরা ব্যবহার করেছে তাদের থেকে দেখে গুগল সার্চ করে আমি বেশ কিছু শিখেছি। রিপোর্টিং যে ব্যাপারটা হয়েছে যে যখন আমি এআই ইউজ করা শুরু করেছি তখন আমি আরো বেটার রিপোর্টিং করতে পেরেছি। আগে যে ডেটা হয়তো আমি বিশাল একটা অ্যামাউন্ট অফ ডেটা দেখে আমি হয়তো বিষয়টা গো থ্রু করারই চেষ্টা করতাম না, যে আমি বোর হয়ে যেতাম, অথবা পসিবল হতো না যে এত বিশাল একটা ডেটা সেট এটা আমি কখন পড়ে শেষ করব, কখন বুঝবো, কখন এটা থেকে একটা ইনসাইট আনবো। তো যখন আমি এআই ইউজ করা শুরু করেছি তখন হয়তো ফুল ডেটা সেট একটা সামারি আমি জেনে নিয়ে ওইটা থেকে হয়তো আমি ইনসাইট ক্রিয়েট করতে পারছি, যার কারণে হয়তো আমার কর্মদক্ষতা আগের থেকে বেটার হয়েছে। সো এখানে যেটা প্রবলেম বা যেটা রিয়েল লাইফ সিনারিও যেটা, সেটা হচ্ছে যে যারা আগে অনেক পিছিয়ে ছিলেন তারা হয়তো আহ, যারা সিনিয়র ছিলেন অথবা হয়তো একটু অ্যাডভান্স পজিশনে ছিলেন তাদেরকে হয়তো রিপ্লেস করতে পারে। এটা কর্পোরেটে যে বিষয়টা ঘটে যে কস্ট মিনিমাইজেশন একটা ব্যাপার ঘটে, রিয়েলিটি চেক। সো কোম্পানি অলওয়েজ চাইবে যত কমে যত বেস্ট আউটপুট বা যত এক্সট্রা আউটপুট পাওয়া যায়, এটাই কোম্পানি অলওয়েজ কিন্তু চাইবে, যে অল্প ব্যয়ে বেশি লাভ। সো যখন দেখতে পাবে যে একজন জুনিয়র ওর সিনিয়র লেভেলেই কাজ করছে বা সিনিয়রের মতোই ক্যাপাবিলিটি আছে, এখন সে কিভাবে করছে এটা কিন্তু ম্যাটার করছে না, সে আলটিমেটলি রেজাল্টটা প্রোভাইড করতে পারছে এটাই কিন্তু ম্যাটার করছে। সো যখন জুনিয়র সিনিয়রের পজিশনের কাজটা ইজিলি গ্র্যাব করে ফেলতে পারছে তখন কিন্তু সিনিয়রকে কোম্পানি রাখার কোনো প্রয়োজন কোম্পানি বোধ করবে না, যে ঠিক আছে ওকে আমরা যদি অন্য কোনো জায়গাতে যদি শিফট করা বা তাকে যদি বেটার আর কোনো পজিশন দেওয়া পসিবল না হয় সেক্ষেত্রে হয়তো তাকে রেসপেক্টের সাথে হয়তো ছেড়ে দিয়ে আসলে জুনিয়রকে ওই পজিশনে অ্যাকোয়ার করা হবে। সো এখানে কোম্পানির লাভ হচ্ছে। সো এইরকম কিছু কিছু জায়গাতে, সব জায়গাতে না, কিছু কিছু জায়গাতে রিপ্লেসমেন্ট হচ্ছে, এইভাবে রিপ্লেসমেন্ট হচ্ছে। আবার অনেক জায়গাতে আছে যে এখন ম্যানুয়াল ডাটা এন্ট্রির জন্য ধরেন আপনার আগে হিউম্যানের প্রয়োজন ছিল,
যে হয়তো আহ, এখন যেমন টেক্সট টু ইমেজের একটা ব্যাপার থাকে বা ইমেজ টু টেক্সটের একটা ব্যাপার আছে, যে আমার হয়তো বিশাল একটা ফাইল অফ ডকুমেন্ট আমার হচ্ছে যে হার্ড কপি আছে, এটাকে আমার হয়তো সফট কপিতে নিতে হবে। এটা আগে এর জন্য কিন্তু আমাদের এখনো যদি আপনি ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো যদি একটু দেখেন, তো এই টাইপের জব কিন্তু আছে, যে টেক্সট কপি রাইটার যে জবটাকে বলে আসলে, যে ইমেজ থেকে হচ্ছে যে পিডিএফ এ কনভার্ট করে দিবে বা পিডিএফ এ বা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে দিবে, দেখে দেখে লিখে দিবে। তো এই টাইপের টাস্ক গুলোর জন্য এই ধরনের মানুষগুলোর কিন্তু এটা কিন্তু একটা পেশার মতোই বলা যায়। সো এই কাজগুলো কিন্তু এখন ইজিলি এআই টুল দিয়ে রিপ্লেস পসিবল। সো এটার জন্য আলাদা করে মানুষের প্রয়োজন নেই, আলাদা করে ওয়ার্কফোর্স এর দরকার নেই। তো এই টাইপের জিনিসগুলোর জন্য হয়তো কিছু কিছু পজিশন কম্প্রোমাইজ হচ্ছে, এখন রিপ্লেস হচ্ছে, কিন্তু গ্রোথ অপরচুনিটিটা কোথায় আসলে? সো যারা এআই টুল ইউজ করা শিখে গেছেন, তারাই কিন্তু এই জিনিসগুলোকে রিপ্লেস করে ফেলছেন আলটিমেটলি। সো 10 জনের কাজ আগে একজন করছেন। যেই আহ, লোকটা ফ্রিল্যান্সার হিসেবে হয়তো কাজ করছিলেন, এখন ফ্রিল্যান্সার কিন্তু কোনো না কোনো কোম্পানির হয়ে কাজ করে। সো এটা কোম্পানির সাথে কন্ট্রাক্টেড অবস্থায় থাকেন না, হয়তো একটা সিম্পল বা একটা সিঙ্গেল টাস্কের জন্য ফ্রিল্যান্সারটা হায়ার হয়ে থাকেন। সো এখন এই কোম্পানির কেউ না কেউ হয়তো এই কাজটা করে ফেলছেন, যার কারণে আসলে আলাদা কোনো লোক দরকার হচ্ছে না। ওই কোম্পানিতেই হয়তো একটা পজিশন ক্রিয়েট হয়ে গিয়েছে, যে ফুল টাইম টাস্ক এটা, যে এই কাজটা করে দিতে হবে এআই এর থ্রুতে। সো এইরকমই আরো বেশ কিছু পজিশন আমরা দেখতে পারি যে ডে বাই ডে ক্রিয়েট হচ্ছে। সো যে এআই টুল বা যে এআই কে যত বেশি ইউটিলাইজ করতে পারবে, তার কিন্তু কর্পোরেট সেক্টর হোক বা আদার সেক্টরে গ্রোথ অপরচুনিটি কিন্তু আরো বেড়ে যাবে। সো এইভাবে আসলে যেটা আমি এর আগে একবার একটা আর্গুমেন্টে আমার কলিগের সাথে একটা আর্গুমেন্ট আমি বলেছিলাম, যে এআই এর পক্ষে কখনো মানুষকে রিপ্লেস করা পসিবল না। কারণ হচ্ছে আমি ফর এক্সাম্পল আমি কোয়ালিটি অ্যাসুরেন্স টিমেও ছিলাম। সো এখানে আমাকে কল অডিট করার প্রয়োজন হতো। সো ইন যখন একটা কল আমি অডিট করতে যাই, তখন আমাদের কিছু ফিক্সড প্যারামিটার থাকে। সো ধরেন যে ফিক্সড প্যারামিটারের মধ্যে বললে যে হয়তো এজেন্ট হয়তো কলটা হয়তো কাস্টমার স্যাটিসফ্যাকশন রেটের জন্য হয়তো ট্রান্সফার করেনি, এটা একটা ফিক্সড প্যারামিটার, এটাও মিস্টেক করেছে। সো এইটা আমি এআই কে ইনস্ট্রাক্ট করতে পারবো যে ও যদি এই কাজটা না করে তাহলে ওর এত মার্ক ডিমার্ক হয়ে যাবে। এই ধরনের এআই কে আমি প্রথমত অনেকদিন আগে একটা জিনিস ট্রাই করেছিলাম, যে কোয়ালিটি অডিট কি এআই এর মাধ্যমে কি অটোমেট করা যায় কিনা। তো তখনই জিনিসটা আমি আসলে রিয়েলাইজ করলাম। কারণ হচ্ছে যে একটা কল যখন আমি শুনছি, কলে আমি কাস্টমার ভয়েসটা আমি নিজে ফিল করতে পারছি বা আমি নিজে অ্যাসেস করছি অ্যাজ এ হিউম্যান বিং। সো এআই হয়তো প্যারামিটার, ও হয়তো প্যারামিটারের ইনস্ট্রাকশন ফলো করতে পারবে, কিন্তু ও কিন্তু কখনো ওই হিউম্যান ফিলটা পাবে না, বা ওই হিউম্যান ফিলটা ওর পক্ষে রেপ্লিকেট করা পসিবল হবে না। সো হিউম্যান টাচ অলওয়েজ নিডেড। যদি শুধুমাত্র কাস্টমার সাপোর্টের কথা বলি, সেক্ষেত্রে একজন কাস্টমার যখন কাস্টমার সাপোর্টের কন্ট্যাক্ট করেন, তো এআই এর মাধ্যমে কিন্তু আমরা মেসেজের রিপ্লাই দিয়ে থাকি। তবে যখন একজন কাস্টমার এজেন্ট যখন কাস্টমারের সাথে কথা বলেন, কাস্টমারের কমপ্লেন হাজারটা থাকতে পারে, তবে সে যখন একটা মানুষের সাথে কথা বলবে, তখন কিন্তু ও নর্মাল একটা রোবটের সাথে কথা বলার মতো গ্রাম্পি ফিল করবে না। তো একজন মানুষের সাথে কথা বললে ইজিলি ওই জিনিসগুলো খুবই সিম্পল হয়ে যায়। সো এই ধরনের হিউম্যান টাচ কিন্তু এআই তে পসিবল না। সো এআই কখনোই এই একটা পোর্শনে গিয়ে হিউম্যানকে কখনোই রিপ্লেস করতে পারবে না, এটা আমার ধারণা। অথবা আমি এতদিনে যতটুকু এক্সপিরিয়েন্স করেছি, সে অনুযায়ী আমার কাছে এটাই মনে হয় ভাই আসলে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমরা যদি কনক্লুশন করি বা এই যে ইস্যুটা, লাস্টে যে ইস্যুটা, আলটিমেটলি যেটা আমাদের অবজারভেশন বা ইভেন আমারও অবজারভেশন, যে এআইটা হচ্ছে আমাদের আসলে কাজের এফিসিয়েন্সিটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সো দিন শেষে আসলে যারাই এআই কে অ্যাডপ্ট করতে পারবে ওনারাই মার্কেটে টিকে থাকবে। তাই না? এটাই আমাদের অবজারভেশন যেটা আসছে, তাই না? এটাই ভাই, এটাই আমার স্লাইডের লাস্ট একটা লাইন যেটা ছিল, যে এআই কখনো হিউম্যানকে রিপ্লেস করবে না, বাট এআই তাদেরকে রিপ্লেস করবে যারা হচ্ছে যে এআই ইউজ করে। মানে এআই ইউজ যারা করে না তাদেরকে এআই যারা ইউজ করে তারা রিপ্লেস করে দিবে। সো রাইট। আলটিমেট হচ্ছে যে আমি এআই ব্যবহার করতে পারছি। সো আমার সাথে হয়তো কলিগ যারা আছে অনেক পুরান আছে, হয়তো আমার থেকে ভালো জানে, তবে আমি হয়তো তাদের জানা কাজটাই তাদের থেকে আরো ফাস্টার ওয়েতে করতে পারি।
সো আলটিমেটলি হুম, কোম্পানি বা ম্যানেজমেন্ট কিন্তু আমাকেই তার উপরে রাখার চেষ্টা করবে অলওয়েজ। সো এই জিনিসটাই যে আমরা এআই কে আমাদের নিজেদের স্ট্রেংথ হিসেবে কাউন্ট করব, নিজেদের স্ট্রেংথ বাড়ানোর জন্য কাউন্ট করব, কিন্তু নিজেকে রিপ্লেস করব না এআই এর থ্রুতে, বা এআই কে আমার right. অল্টারনেট হিসেবে ব্যবহার করব না কখনোই। ঠিক আছে, so আমাদের time over almost 7 minutes more. So thank you so much for your insightful, very excellent presentation and sharing your insights regarding today's webinar. So hopefully আমরা next webinar-এ আরো আমাদের স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড অন্য কোনো একটা টপিক নিয়ে আমরা আসবো। সো যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী ওয়েবিনারে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আশিকুল ইসলাম আজমান ভাই। থ্যাংক সো ইউ ভাইয়া। এখানে হ্যাভ এ ভাইয়া গুড একটা নাইট। সাজেশন থাকতে পারে আমার, যে যারা আমাদের এই ওয়েবিনার জয়েন করেছেন আজকে, হুম ওদের হুম থেকেও একটা ফিডব্যাক আমরা কালেক্ট করতে পারি যে ওনারা এই টপিকের উপরে নেক্সট এই রিলেটেড টপিকের উপরে কোনো ওয়েবিনার চাচ্ছেন কিনা, বা হুম হুম ওয়েবিনার শিওর শিওর টপিকের ব্যাপারে তাদের থেকেও কিন্তু আমরা আইডিয়া নিতে পারি আশা করি। শিওর